মমতা ব্যানার্জির কথা যদি বলেন, ওনার পার্টির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে ওনার যারা ছানাপোনারা রয়েছেন, চেলাচামুন্ডারা, যখন ধরুন নেতাজি জয়ন্তী পালন করছে, নেতাজির ছবির ঠিক মাথার উপর মমতা ব্যানার্জির কাট আউট রেখে দেয়, এমন ভাবে ঠিক মমতা ব্যানার্জির পায়ের কাছে নেতাজির ছবিটা রেখে তারা নেতাজি জয়ন্তী পালন করেন। তাই এই ধরনের একটা অর্ধশিক্ষিত, অসভ্য, বর্বর, মিথ্যাবাদী সরকার এবং তার চেলাচামুন্ডাদের নৈতিক জ্ঞান এবং বিপ্লবীদের সম্পর্কে তারা কি বললো না বললো, এটা খুব একটা বক্তব্য রাখার অবকাশ এই বিষয়ে থাকে না। আচ্ছা, আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো আইনজীবী অরিজিৎ বক্সি মমতা ব্যানার্জিকে কি কথা বললেন এবং এসআইআর নিয়ে তিনি কি বললেন, এবং তার যে মুখ্য সচিব আছে, এই মমতা ব্যানার্জির যে মুখ্য সচিব আছে, মানে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব মনোজ পন্থ, ঠিক আছে, তো ওনাকে নিয়ে ইনি কি বললেন, উনি কি জেলে যেতে পারেন, সব কিছু বিষয়টা নিয়ে ইনি বিস্তারিতভাবে আলোচনা করেছে। আজকে ভিডিওতে তোমাদের আমি এই ভিডিওটাই দেখাবো, আর এটা দেখলে তুমি বুঝতে পারবে বা তোমরা বুঝতে পারবে যে ইনি যে কথাগুলো বলছে কতটা সত্যি কথা বলছে। কিন্তু তোমাদের বলে রাখি, এনার আরেকটা পরিচয় আছে, ইনি একজন বিজেপি নেতাও হন, ঠিক আছে, মানে পেশাতে আইনজীবী কিন্তু বিজেপি নেতাও হন, এটা তোমরা মাথায় রেখো। কিন্তু ইনি যে কথাগুলো বলছেন সেগুলো আমার তো মনে হলো না কোনো ভাবে দলকে সাপোর্ট করার জন্য বলছেন, কারণ যে কথাগুলো ইনি বলেছেন সব কিন্তু মনে হচ্ছে বাস্তবধর্মী বা সত্যি কথা বলে আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হয়? ভিডিওটা দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাও। চলো ভিডিওটা শুরু করে যাক। ভারতবর্ষ একটা ফেডারেল সিস্টেমে চলে, এখানে কেন্দ্র রাজ্য তারা বোথ এই সিস্টেমের স্টেক হোল্ডার। ইলেকশন কমিশন তারা সাংবিধানিক ম্যান্ডেট নিয়ে কাজ করে যে ইলেকশন সংক্রান্ত যে কোনো কাজ পরিচালনা, যাতে স্বচ্ছভাবে নির্বাচন হয়, ত্রুটিমুক্তভাবে ইলেকশন হয়, ভোটার তালিকা ত্রুটিমুক্ত হয়, এগুলো দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের। আচ্ছা, তোমাদের প্রথমে জানিয়ে রাখি, ইনি যে এখন কথাটা বলছেন এটা কোন বিষয় নিয়ে বলছেন। তো বিষয়টা হলো, কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে আমাদের যে মুখ্য সচিব আছে তিনি দিল্লি গিয়েছিলেন, তো তিনি দিল্লি যে তাকে নির্বাচন কমিশনার কিছু একটা নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটা নিয়ে ইনি কথা বলবেন। তার সাথে সাথে এই যে মমতা বলেছিলেন যে যে সমস্ত মানে বিএলআরওদের বা যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল, ঠিক আছে, ডেটা এন্ট্রি অফিসার ছিল, আরো 2-3 জন ছিল অফিসার যারা নির্বাচন মানে নির্বাচন ডিউটিতে যারা যুক্ত ছিল, তো তাদেরকে সাসপেন্ড করার নিয়ে বা তাদের উপর এফআইআর করার নিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি তাকে এসব করতে দেব না। তো সেই বিষয়টা নিয়ে ইনি বলছেন, ঠিক আছে, তো বিষয়টা দেখো, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার মনে হচ্ছে তোমার বিষয়টা ভালো লাগবে। এখন সেই কাজ করতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তাড়নায় পড়ে আজকে এই সরকারি কর্মচারীদের তো নাভিশ্বাস উঠেছে। তিনি তো খোলা মঞ্চ থেকে একদম বলেই দিয়েছেন যে কালকেও রাজ্য সরকারের ছিলে, আগামীকালকেও রাজ্য সরকারের থাকবে, আজকে যেন বেশি কাজ করতে যেও না। কিন্তু সেই আচ্ছা, তোমাদের এই ভিডিওটা আমি দেখাচ্ছি, এই যে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এইসব যে সমস্ত মানে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে বলেছিলেন, সেই ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি। দাও, একটা সম্পূর্ণ অসাংবিধানিক বক্তব্য। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হচ্ছে এটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা আবার দিয়ে দেবেন? যে দুজন ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের যে দুজন ক্যাডার যারা চূড়ান্ত নিয়ম বহির্ভূত কাজ করেছেন, তারা যে শুধুমাত্র ভুয়ো নাম ইলেকশন কমিশনের যে ইলেকটোরাল রোল তাতে তুলেছেন তাই নয়, তারা ইলেকশন কমিশনের পোর্টালের যে আইডি দিয়ে ওই পোর্টাল অ্যাক্সেস করা যায়, ডেটা এন্ট্রি করা যায়, সেই আইডি পর্যন্ত যারা অথরাইজ নয় এই ধরনের লোকের হাতে তুলে দিয়েছিল। এটা তো একটা মানে জঘন্যতম অপরাধ, এটা দেশের। হ্যাঁ, অবশ্যই এটা একটা অপরাধ, কারণ দেখো এই সমস্ত ডেটা এন্ট্রি অফিসাররা, ঠিক আছে, যারা এই সমস্ত কাজগুলো করেছেন নিশ্চয়ই খুব খারাপ কাজ করেছেন, কারণ তাদের হাতেই থাকে সমস্ত কিছু ডেটা বা যে সমস্ত নির্বাচন যুক্ত বা ভোটার তালিকার যে সমস্ত নাম সেসব এন্ট্রি করার সেই সমস্ত দায়িত্ব কিন্তু তাদের উপর হয়। এবার যদি তারা আইন বিরোধী যদি কাজ করে, তাদের উপর কি স্টেপ নেওয়া উচিত নয়? আর মুখ্য নির্বাচন কমিশন যে আছে তারা কিন্তু তাদের উপরই স্টেপটা নিয়েছিলেন, আর এটার জন্য আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু বলেছেন না, এটা হতে দেব না, এটা করতে দেব না। কারণ তাতে কি হবে, যে নির্বাচন যারা মানে নির্বাচন ডিউটিতে যে সমস্ত সরকারি কর্মচারীরা আছে তাদের নাকি মনোবল ভেঙে যাবে। কিন্তু তা বলে একটা অপরাধকে তুমি প্রশ্রয় দিবে, সেটা কি কখনো ঠিক হতে পারে? সেটা তোমরাই আমাকে জানাও। এরপর এনার বাকি বক্তব্যটা শুনো। অপরাধ, নির্বাচন ব্যবস্থার সাথে অপরাধ। সুতরাং এই অপরাধী যারা, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা আইনানুগ ভাবে হতে বাধ্য। ইলেকশন কমিশন রেকমেন্ডিং অথরিটি, ইলেকশন কমিশন রেকমেন্ড করেছিল তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া, কিন্তু স্বভাবতই
মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যেটা করে থাকেন, উনি তো নিজেকে কোনো সিস্টেমের অংশ বলে মনে করেন না। উনি নিজেকে এই পশ্চিমবঙ্গের ওয়াজিরে আজম ওই রকমই কিছু একটা মনে করেন। উনি বলেছিলেন না কিচ্ছু করা যাবে না, কিন্তু উনি বোধহয় সংবিধানটা তো নিজেকে আইনজীবী বললেও উনি ভুয়ো আইনজীবী। অ্যাকচুয়ালি বলতে কোনো বাধা নেই, উনি সংবিধান কিছু পড়েনও নি, উনি জানেনও না। কি বললো শুনলে তো, যে উনি নাকি ভুয়ো আইনজীবী এবং সংবিধান কিছু পড়েনও নি আর উনি জানেনও না। তো তোমাদের কি মনে হয় ইনি কি কথাটা ঠিক বললেন না ভুল বললেন, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর আমার তো মনে হয় ইনি ঠিকই বলেছেন, কারণ এরকম সংবিধান বহির্ভূত কাজ উনি একজন একটা সংবিধান পদে থেকে কিভাবে করতে পারেন, এটা তো সবাই কোশ্চেন করবে কি। তাই তিনি ওই সমস্ত কথা বলতে পারেন। ইলেকশন কমিশনের ইলেকশন সংক্রান্ত কোনো কাজে যে কোনো সাজেশন, যে কোনো অ্যাডভাইস, এটা বাইন্ডিং আপন দ্য স্টেট, রাজ্যকে মানতেই হবে, এবং চিফ সেক্রেটারি যদি এটা মান্যতা না দেন, চিফ সেক্রেটারিকে জেলে যেতে হবে। শুনলে তো কি বললো তাহলে, মানে যদি চিফ সেক্রেটারি এনার মানে এনার নয়, সরি ভুল বললাম, যে মুখ্য নির্বাচন কমিশন আছে তাদের কথা যদি না মেনে চলে তাহলে তাকেও কিন্তু জেলে যেতে হতে পারে। আর সেই ভয়ে কিন্তু মুখ্য সচিব দিল্লি গিয়েছিলেন, এবং সেখান থেকে প্রথমে যে তারা বলছিলেন যে না সাসপেন্ড করবো না, এফআইআর করবো না, কিন্তু সেখানে গিয়ে কি বললেন 21 তারিখের মধ্যে সাসপেন্ড এফআইআর সবই করা হবে। মানে পুরো পাল্টি খেয়ে গেলেন না গেল না তোমরাই বলো। ঠিক আছে, ওটা তোমাদের আমি দেখাবো, দাঁড়াও সব দেখাচ্ছি। সুতরাং বক্তব্য ঘুরতে বাধ্য, সিদ্ধান্ত ঘুরতে বাধ্য, এবং যারা এই দোষে দুষ্ট, যারা ইলেকশন কমিশনের সাথে সঠতা করেছে, পশ্চিমবঙ্গবাসীর সাথে সঠতা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হতেই হবে। এটা সাংবিধানিক ম্যান্ডেট। চাপের মুখে সাসপেনশন এফআইআর নির্দেশ মানার পথে রাজ্য সরকার 21 তারিখের মধ্যেই কার্যকর নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে এলেন মুখ্য সচিব। উনি সিস্টেম জানেনও না। তাহলে শুনলে তো, মানে 21 তারিখের মধ্যে কিন্তু সব নির্দেশ যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো সব কার্যকর করতেই হবে। তাহলে বুঝতেই পারছো শেষ পর্যন্ত সে ঝুঁকতেই হলো। তাহলে আমার কথা কি জন্য ফালতু পাঙ্গা নেয়, কারণ যেহেতু এনাদের কাছে প্রমাণ আছে, স্পষ্ট প্রমাণ আছে, ঠিক আছে, যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে না, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার যেসব প্রমাণগুলো সেগুলো সব নির্বাচন কমিশনের কাছে আছে, সেই জন্য এনারা এই স্টেপটা নিয়েছেন। আর এই প্রথমে ইনি পাবলিকের কাছে এসে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, অনেক কিছু কথাই বলেছিলেন, তোমরাও অনেক মিডিয়াতে দেখেছো তো, কিন্তু এটা মুখের কথা, কিন্তু অফিসিয়ালি কিন্তু এরকম ভাবে কাজ হয় না। তো সেই জন্যই তাকে কিন্তু শেষ পর্যন্ত সে ঝুঁকতেই হলো, নির্বাচন কমিশনের কথা মানতে হলো কি হলো না। এবার এই যে এসআইআর নিয়ে বলছিলেন যে এসআইআর করতে দেবো না, হবে না, অভিষেক ব্যানার্জিও বলেছিলেন তো কিন্তু শেষ পর্যন্ত দেখো কিন্তু এসআইআর হবে কি, কারণ এটা হচ্ছে নির্বাচন কমিশনারের একটা পাওয়ার, ঠিক আছে, তাদের কাছে এই ক্ষমতা আছে, তারা চাইলে এটা করতে পারে যে কোনো সময় তারা এসআইআর করতে পারে। আর এসআইআর করে কি হয়, যে সমস্ত নামগুলো ভুল আছে ভোটার তালিকায়, যারা মৃত ব্যক্তি যাদের নাম রয়ে গেছে, বা কোনো একজন ব্যক্তি আছে যিনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন, তার 2 জায়গায় নাম রয়ে গেছে, বা যারা ভুয়ো ভোটার তাদের সবাইকে নামগুলো বাদ দেওয়া হয় যাতে নির্বাচন স্বচ্ছতা আনা যায়। তো সেই জন্য এসআইআরটা করা জরুরি, ঠিক আছে। এরা যতই বলুক যে করতে দেবো না, কিন্তু এটা তো হবে, এটা তো একটা বাস্তব কথা না। বুঝেনও না, এবং সিস্টেম জানার প্রতি ওনার কোনো আগ্রহ নেই, কারণ উনি নিজেকে এক স্বৈরাচারী শাসক মনে করেন পশ্চিমবঙ্গের। উনি চিঠি দিলেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মনোবল ভেঙে যাবে। উনি এটা বুঝতে পারছেন না যে ওনার চাপে পড়ে এই WBCS অফিসাররা, এই বিএলওরা যে ধরনের মানসিক পীড়ায় রয়েছে, তাদের মনোবল অলরেডি ভেঙে রয়েছে। আপনি যদি WBCS অর্গানাইজেশন যে চিঠিটা দিয়েছে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে, ওটা যদি আপনি পড়েন, কি লিখছে, আন্ডার কম্পেলিং সার্কামস্টান্সেস, এই কথাটা তারা লিখেছে, অর্থাৎ বাধ্যতামূলক পরিবেশের মধ্যে করে তারা হয়তো লিখেছেন যে এই কর্মচারীরা এই ধরনের অনৈতিক কাজ করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ইনি ঠিকই বলেছে বলে আমার মনে হয়, কারণ দেখো এদের উপর প্রচুর চাপ পড়ে যাচ্ছে, এই সমস্ত যারা নির্বাচন ডিউটির সাথে যুক্ত, ঠিক আছে, তাদের উপর কিন্তু প্রচুর চাপ পড়ে যাচ্ছে, একদিক থেকে কেন্দ্রের চাপ, একদিক থেকে রাজ্যের চাপ। এবারে তারা তো নিজেদের যেটা আইন আছে সে আইন তো মেনেই চলবে। এবারে যদি রাজ্য থেকে চাপ দেওয়া হয় না এটা করা চলবে না, করতে দেওয়া যাবে না, তো সেখানে তো তাদের চাকরি নিয়ে একটা টানাটানি থাকছে। আর শুধুমাত্র চাকরি নয়, শেষ পর্যন্ত দেখলে তো যাদের উপর অভিযুক্ত ছিল তাদের উপর কিন্তু এফআইআরও করা হচ্ছে, তাহলে তাদের তো একটা মানে প্রচুর মানসিক চাপ আছে বলে আমার মনে হচ্ছে। তো তাদের সাথে এরকম ভাবে তাদেরকে চাপ দেওয়াটা কিন্তু ঠিক নয়। মনোবল তাদের ভেঙে নেই। একজন সরকারি কর্মচারী, তাকে যদি তার এমপ্লয়ার মুখ্যমন্ত্রী, সরকারের যিনি চিফ, তিনি যদি ধমক দেন, তিনি যদি থ্রেট করেন যে আপনি ঠিকভাবে ইলেকশন কমিশনের কাজ করলে আপনাকে আমি সামনের দিনে দেখে নেব, তার মনোবল থাকে কাজে। আজকের দিনে কি হচ্ছে, বিএলওরা বলছে পালাই অবস্থা, বিএলওরা বলছে আমার বিএলওগিরি করার দরকার নেই বাবা, আমি বাড়ি চলে যাই, নইলে ওই এই মুখ্যমন্ত্রীর মানসিক চাপের মধ্যে পড়ে আমাকে না আত্মহত্যা করতে হয়। বিএলওদের নিয়ে তো আমাদের ভয় হচ্ছে, মুখ্যমন্ত্রী যেদিকে বিএলওদের ঠেলে দিচ্ছে, ওনার এই থ্রেট, ওনার এই ভয় দেখানো, এর চাপে পড়ে না বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হয়, উনি যা করছেন।
উনি সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী একটা স্ট্যান্ড নিয়েছেন, এবং যেটা পশ্চিমবঙ্গের শুধু সংহতির পক্ষে নয়, ভারতবর্ষের ক্ষেত্রেও এটা একটা খুব বিপজ্জনক ভূমিকা তৈরি করছে। বাঙালিরা ভারতবর্ষীয় প্রেক্ষাপটে একদম অপান্তেয় এবং হাসির পাত্র হয়ে যাচ্ছে। যে WBCS অফিসাররা এই কাজটা, এই কুকর্মগুলো করেছেন, তারা নিজেদের ইচ্ছায় করেন, তারা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির চাপে, অভিষেক ব্যানার্জির চাপে, তৃণমূল কংগ্রেসের চাপে এই কাজগুলো করতে বাধ্য হয়েছে। আজকে দেখুন, দুটো সরকারি অফিসারের চাকরি যাবে। আচ্ছা, ইনি যেটা বললেন যে এই সমস্ত বিএলও অফিসাররা যারা এই কাজটা করেছিলেন সেটা তারা চাপে পড়ে করেছে, তৃণমূলের চাপে পড়ে বাধ্য হয়ে তাদেরকে করতে হয়েছে। তো তোমাদের কি মনে হয়, এটা কি ইনি সত্যি বললেন? তোমাদের কি মনে হয় যে ওনারা এই যে কাজটা করেছিলেন সেটা চাপে পড়েই করেছিলেন, না নিজের ইচ্ছেই করেছিলেন? সেটা তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। আমার জানতে ইচ্ছে হচ্ছে তোমাদের এটা নিয়ে কি ভাবনা, ঠিক আছে? আর আমার একটা কথা মনে হয়, অনেকেই অনেক জায়গায় বলছে নাকি আমাদের এই পশ্চিমবঙ্গে ডিক্টেটরশিপ চলছে। তো এটা নিয়ে আমি একটা শুধু কথা বলতে চাই। তোমরা নিশ্চয়ই হয়তো শুনেছো যে দ্য বেঙ্গল ফাইল নামে একটা মুভির ট্রেলার লঞ্চ হচ্ছিল আমাদের কলকাতাতে, ঠিক আছে? তো সেখানে ট্রেলার চলতে চলতে সেটাকে বন্ধ করে দেওয়া হয়, আর যখন আবার সেটাকে চালু করার চেষ্টা করা হয়, প্রথমে তো হোটেলের যারা মানে কর্মচারী আছে তারা বাধা দেয়, তারপর পুলিশ পর্যন্ত চলে আসে। একটা দুটো নয়, অনেকগুলো পুলিশ এসেছিল, তারা সবাই মিলে এসে সেই ট্রেলার চলা থেকে সেটাকে আটকিয়ে দেয়, ঠিক আছে? ট্রেলারটা লঞ্চ হতেই দিল না, মানে ওখানে ডাইরেক্টলি, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো মানে এটা কি ডিক্টেটরশিপ নয়? একটা ট্রেলার লঞ্চ হওয়ার জন্য তারা পারমিশন নিয়ে এসেছিলেন, কিন্তু তারপর বলছে যে তারা নাকি পৌরসভা থেকে পারমিশন নেয়নি যে ট্রেলার লঞ্চ করবে। তো একটা মুভির যদি কোনো কিছু কথাবার্তা হয় সেখানে ট্রেলার লঞ্চের জন্যই কথা হবে, সেটা কি আর তারা না জানা ব্যাপার? তোমাদের কি মনে হয় এই বিষয়ে? সেটা কিন্তু আমি জানতে চাই, তোমরা কমেন্টে জানাতে পারো। এরপর এনার বাকি বক্তব্যটা শোনো। চলে যাবে, তারা হয়তো সাসপেন্ড হবে, এমনকি তাদের বিরুদ্ধে যখন ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে তাদের জেলও হতে পারে। তাহলে আজকে এই যে বার্তাটা চারদিকে গেল যে এই ধরনের কোন রকম অনৈতিক কাজে যদি জড়িত থাকে, নির্বাচন সংক্রান্ত কাজে, তাহলে কিন্তু ছাড় পাওয়া যাবে না। এর বলে যারা এই নির্বাচন সংক্রান্ত কাজ করছে তারা মুখ্যমন্ত্রীর এই ভয় দেখানোর বিরুদ্ধে গলা তোলার সাহস পাবে, তারা বুকে বল নিয়ে এই কথা বলতে পারবে যে আমরা ইলেকশন কমিশনের কাজ না করলে আমাদের চাকরি নিয়ে টান পড়বে, আমাদের পেটের ভাতে টান পড়বে। তাই আপনার ওই স্বৈরাচারী মানসিকতার নির্দেশ আমরা মানবো না। আমরা যেটা ভারতের সংবিধানের ম্যান্ডেট, যেটা কনস্টিটিউশন আমাদের করতে বলে, আমরা সেটাই করব। দেখুন, বিষয়টা হচ্ছে যে আধার কার্ডটা নিয়ে একটা জোর। আচ্ছা, এবারে ইনি যেটা বলছেন ওই যে এসআইআর নিয়ে বলছেন, যে অনেকে বলছেন না যে আধার কার্ডকে কেন মান্য করা হচ্ছে না এসআইআর এর সময়, বা তাছাড়া রেশন কার্ডকে কেন মান্য করা হচ্ছে না, বা পুরনো যে ভোটার কার্ড আছে সেগুলো কেন মান্য করা হচ্ছে না। তো সেই ডকুমেন্টগুলো কেন মান্য করা হচ্ছে না সেটা নিয়ে ইনি ক্লিয়ারলি বলেছেন। তার সাথে সাথে কোন কোন ডকুমেন্টগুলো মানে এইসব এসআইআর এর ক্ষেত্রে তোমাদের প্রয়োজনে লাগতে পারে সেটা নিয়েও ইনি কিন্তু বলেছেন। তো শুনো, ব্যাপারটা মন দিয়ে শুনুন। বিতর্ক তৈরি করা হচ্ছে এই আধার অ্যাক্টের সূচনা, আধারের যে আধার কার্ডের বিষয়বস্তু 2004-এ যখন ভারতবর্ষে এলো ইউপিএ সরকারের সময়, তখন থেকে আধারের ডেফিনেশনই হচ্ছে যে আধার কখনোই কোনোদিন সিটিজেনশিপের পরিচয়পত্র ছিল না, কোনোদিন হবে না। আপনি নিজের আধার কার্ডটা বার করে দেখবেন, সেখানেও লেখা রয়েছে আধার ইজ আ প্রুফ অফ আইডেন্টিটি, ইট ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। কারণ কি? কারণ যে কোনো অন্য দেশ থেকে এসে কোনো ব্যক্তি, অন্য দেশের নাগরিক, তিনি যদি ভারতবর্ষে 180 দিনের বেশি থাকেন, তিনিও আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং পেতে পারেন আইডেন্টিটি প্রুফ হিসাবে যে তিনি কে। হ্যাঁ, এই ছবির যে ব্যক্তিটি, তার নাম এই, তার ঠিকানা এই, তার বয়স এই আইডেন্টিটি প্রুফ, এটা কখনোই না। তাহলে বুঝতে পারলে তো, মানে তোমরাই ধরো বা ভাবো যে এই বাংলাদেশ থেকে হোক বা পাকিস্তান থেকে হোক বা আশেপাশে যে সমস্ত আমাদের কান্ট্রি গুলো আছে সেখান থেকে হোক, কোনো মানুষ চলে এলো এখানে, এসে 180 দিন থেকে গেল, তারপরে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করলো, আধার কার্ড পেয়ে গেলো। এবার যদি সেই আধার কার্ড নিয়ে বলে সে ভারতের নাগরিক, সেটা কি কখনো হতে পারে? তাহলে এই আধার কার্ডটা কিভাবে মান্য করা যেতে পারে যে এটা একটা ভোটের যে এসআইআর হচ্ছে সেখানে সেটাকে মান্য করা যাবে? এভাবে তো প্রচুর বাংলাদেশি যারা আছে তারা তো আমাদের দেশের নাগরিক হয়ে যাবে, হবে না? তোমরাই বলো। নাগরিকত্বের পরিচয় নাই। দ্বিতীয়ত যেটা বললেন যে এই ডকুমেন্ট রইলো না, এটা তো ঠিকই, ভোটার তালিকা সংশোধন হচ্ছে। আপনি যদি ভোটার কার্ডের উপর, এক্সিস্টিং ভোটার কার্ডের উপর বেস করেই করেন, তাহলে তো আপনি ভুল প্ল্যাটফর্ম থেকেই আবার শুদ্ধিকরণের কাজ শুরু করছেন। তা ভুলের উপর বেস করে তো ঠিক চলতে পারে না। কিন্তু আপনি যদি ইলেকশন কমিশনের যে 12টা ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল যেগুলো রয়েছে সেগুলো দেখেন, সেগুলো অত্যন্ত সহজলভ্য। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে যারা ভারতবর্ষের নাগরিক, তাদের কাছে তার মধ্যে একটা কেন অন্তত 4টে 5টা 6টা ডকুমেন্ট থাকবেই। যেমন মনে করুন, সবচেয়ে সহজলভ্য যেটা, সেটা রয়েছে যে স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এটা তো যে কেউ পেতে পারে। ঠিক, একদম ঠিক। এটা তো পাওয়া খুবই সোজা, একজন রেসিডেন্ট থেকে সার্টিফিকেট নেওয়া জনপ্রতিনিধির কাছ থেকে। এটাকে এতই খুব কঠিন কাজ? তাহলে কাদের ভয়টা হবে? যারা আমাদের দেশের নাগরিক নয়, যারা
ভুয়ো ভোটার, ঠিক আছে, তাদেরই আসল ভয়টা হবে, কারণ তারা এগুলো পেতে গেলে তাদের যে সমস্ত ইনভেস্টিগেশনটা হয়, তারপর তো এসব শংসাপত্র দেওয়া হয়, সেগুলো তারা কমপ্লিট করতে পারবে না, সেই ভয়ে কিন্তু এরা এই কথাগুলো এখন বলছে। আজকের দিনে যারা যুবক সম্প্রদায়, যারা মধ্যবয়স্ক ভোটার, তাদের তো সবার কাছে বিভিন্ন রকমের আইডেন্টিটি প্রুফ থেকে শুরু করে সমস্ত ডেটা আছে, হয়তো অনেক আগে তাদের বাবাদের, তাদের ঠাকুরদাদের আমলের নেই। কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না যে তাদের সেই ডকুমেন্ট অধিকাংশের ক্ষেত্রে দিতে হচ্ছে না, কারণ এই এসআইআর এ খুব পরিষ্কার বিহারে যেটা রয়েছে, 2003-এর ইলেকটোরাল রোলে যাদের নাম রয়েছে তাদের তো কোনো ডকুমেন্টই দিতে হচ্ছে না। তাইলে এই যে আমার বাবার অমুক নেই, আমার মায়ের অমুক নেই, আরে তাদের তো লাগছে না। তারা যদি সত্যি সত্যি ভারতের নাগরিক হয়ে থাকতেন, তাদের যদি ইলেকটোরাল রোলে নাম থাকতো, তাদের তো কোনো ডকুমেন্টই দিতে হচ্ছে না। যে কারণে বিহারের 7.9 করোড় ভোটারের মধ্যে 6.5 করোড় ভোটারকে কোনো ডকুমেন্টই দেখাতে হলো না। অর্থাৎ এই যে বিতর্ক আধার নিয়ে, রেশন কার্ড নিয়ে, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মানুষকে বিভ্রান্ত করার। যথেষ্ট ডকুমেন্টের অবকাশ রয়েছে, যদি প্রয়োজন হয় ইলেকশন কমিশনের কাছে প্রডিউস করে দেবো। মমতা তাহলে পুরো ভিডিওটা তোমরা শুনলে, এনার যে কথাগুলো আছে সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, আমার তো এনার কথাগুলো সত্যি খুব ভালো লাগলো, কারণ ইনি এসআইআর নিয়েও বললেন, আর আধার কার্ডকে কেন মান্য করা হচ্ছে না সেটা নিয়েও বললেন, আর সবচেয়ে বড় এই যে আমাদের সচিব আছে, মুখ্য সচিব আছে মনোজ পন্থ, তাকে নিয়েও বললেন যে তিনি যে কাজগুলো করছেন সেটা কিন্তু সংবিধান বিরোধী এবং এর জন্য তাকে জেলেও যেতে হতে পারে। তো এই বিষয় নিয়ে তোমাদের কি ধারণা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।